নমস্কার, আমি অঙ্কিতা। প্রথমেই জানাই শুভ সন্ধ্যা সকলকে। কথা মতো আমরা নাদ প্রথম শব্দ পরিবার তাদের কবিতার ডালি নিয়ে আবার হাজির হয়েছি আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি, আমাদের পরিবারের এখন একটি ইউটিউব চ্যানেলও লঞ্চ হয়েছে নাদ প্রথম শব্দ নামে। আমাদের যা যা লাইভ অনুষ্ঠান এখন হচ্ছে সেগুলোর সমস্ত রেকর্ডিং আপনারা পরবর্তীকালে সেখানে পেয়ে যাবেন। তাছাড়াও আমাদের যে বিভিন্ন অফলাইন মঞ্চায়ন হয় বা আমাদের বিভিন্ন সদস্য বা সদস্যা তারা যদি কোনো সোলো পারফরমেন্স করেন তার রেকর্ডিংও আমরা সেখানে আপলোড করে রাখছি। আপনারা নিশ্চিন্তে যখন ইচ্ছা সেখানে গিয়ে আপনারা দেখতে পারবেন। তার জন্য একটা ছোট্ট কাজ করতে হবে, ওপরে দেওয়া লিঙ্কে ক্লিক করতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা ছোট্ট ঘন্টা যে চিহ্নটা আছে সেটাকে অন করে রাখতে হবে। এবার ফিরি কবিতার মূল পর্বে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই খাটে। মনে হচ্ছে তো কবিতার এই কটা লাইন কেন বললাম? সামনেই তো 22শে শ্রাবণ, ওনাকে স্মরণ না করে কিভাবে শুরু করি বলুন তো এই কবিতার অনুষ্ঠান? কথার মধ্যে দেখছি ঢুকে গেছে আমার, এখানে এসে উপস্থিত হয়েছে আমাদের পরিবারের এক রাজকন্যা, আমাদের সকলের খুব প্রিয় প্রিয়াঙ্কা বিশ্বাস, প্রিয়াঙ্কা দি। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। প্রিয়াঙ্কা দি, তুমি যখন আসছিলে আমি একটা কথা যেটা আমার তুমি ঢুকতেই মনে হলো যে তোমার কবিতার সাথে পথ চলা কিভাবে শুরু হয়েছিল? আচ্ছা, কবিতার সাথে পথ চলা শুরু হয়েছে অনেক ছোট্ট বয়সে, আমার মায়ের হাত ধরে। আমার প্রথম গুরু ছিলেন স্বর্গীয় শ্রী পার্থ ঘোষ মহাশয়। আর এখন আমি আমাদের হাত ধরেছি নাদ প্রথম শব্দ কর্ণধার শ্রীমতী জয়িতা ভট্টাচার্য, আমাদের সবার প্রিয় জয়িতাদির। আর তুমি বলছিলে না কিছুক্ষণ আগে 22শে শ্রাবণ, একদমই তাই। 22শে হ্যাঁ, শ্রাবণ আর বেশি দিন বাকি নেই। 22শে শ্রাবণ একটা এমন দিন, জানো তো অঙ্কিতা, যে দিনটা না আহ ভোলা তো যায়ই না, আবার দেখবে ওই দিনটা না উদযাপনেরও কিন্তু কিচ্ছু নেই, সেটা থেকে যায় আমাদের মনে। একদম। আমার যে প্রথম কবিতা যেটা দিয়ে আজকে আমি শুরু করব, হুম। তার মধ্যে না জীবনের শেষ পর্যায়ে এসে একটা শুরুর দিকে ফিরে চাওয়ার জায়গা আছে। এই আচ্ছা। জায়গাটাতে, এই টোটাল জার্নিটাতে কিন্তু কোনো রিটেক হয় না। শুরু করি লিপিকা কাব্যগ্রন্থের অন্তর্গত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পায়ে চলার পথ দিয়ে। শুনি। এই তো পায়ে চলার পথ, এসেছে বনের মধ্যে দিয়ে মাঠে, মাঠের মধ্যে দিয়ে নদীর ধারে, খেয়াঘাটের পাশে বটগাছ তলায়, তারপরে ওপারের ভাঙা ঘাট দিয়ে বেঁকে চলে গেছে গ্রামের মধ্যে, তারপরে তিসির ক্ষেতের পাশ দিয়ে, আমবাগানের ছায়া দিয়ে, পদ্মদিঘির পাড় দিয়ে, রথতলার পাশ দিয়ে কোন গায়ে গিয়ে পৌঁছেছে জানি নে। এই পথে কত মানুষ, কেউ বা আমার পাশ দিয়ে চলে গেছে, কেউ বা সঙ্গ নিয়েছে, কাউকে বা দূর থেকে দেখা গেল, কারো বা ঘুমটা আছে, কারো বা নেই, কেউ বা জল ভরতে চলেছে, কেউ বা জল নিয়ে ফিরে এলো। এখন দিন গিয়েছে, অন্ধকার হয়ে আসে। একদিন এই পথকে মনে হয়েছিল আমারই পথ, একান্তই আমার। এখন দেখছি কেবল একটি বার মাত্র এই পথ দিয়ে চলবার হুকুম নিয়ে এসেছি, আর নয়। নেবুতলা উজিয়ে সেই পুকুর পার, দ্বাদশ দেউলের ঘাট, নদীর চর, গোয়ালবাড়ি, ধানের গোলা পেরিয়ে সেই চেনা চাউনি, চেনা কথা, চেনা মুখের মহলে আর একটি বারও ফিরে গিয়ে বলা হবে না, এই যে এ পথ যে চলার পথ, ফেরার পথ নয়। আজ ধূসর সন্ধ্যায় একবার পিছন ফিরে তাকালুম, দেখলুম এই পথটি বহু বিস্তৃত পদচিহ্নের পদাবলী ভৈরবীর সুরে বাঁধা।
যত কাল, যত পথিক চলে গেছে, তাদের জীবনের সমস্ত কথাকেই এই পথ আপনার একটি মাত্র ধূলি রেখায় সংক্ষিপ্ত করে এঁকেছে। সেই একটি রেখা চলেছে সূর্যোদয়ের দিক থেকে সূর্যাস্তের দিকে, এক সোনার সিংহদ্বার থেকে আরেক সোনার সিংহদ্বারে। ওগো পায়ে চলার পথ, অনেক কালের অনেক কথাকে তোমার ধূলি বন্ধনে বেঁধে নীরব করে রেখো না। আমি তোমার ধুলোয় কান পেতে আছি, আমাকে কানে কানে বলো। পথ নিষেধের কালো পর্দার দিকে তর্জনী বাড়িয়ে চুপ করে থাকে। ওগো পায়ে চলার পথ, এত পথিকের এত ভাবনা, এত ইচ্ছা, সেসব গেল কোথায়? বোবা পথ কথা কয় না, কেবল সূর্যাস্তের দিক থেকে সূর্যাস্ত অবধি ইশারা মেলে রাখে। ওগো পায়ে চলার পথ, তোমার বুকের উপর যে সমস্ত চরণপাত একদিন পুষ্প বৃষ্টির মতো পড়েছিল, আজকে তারা কোথাও নেই। পথ কি নিজের শেষকে জানে? যেখানে লুপ্ত ফুল আর স্তব্ধ গান পৌঁছল, যেখানে তারার আলোয় অনির্বাণ বেদনার দেয়ালি উৎসব। অপূর্ব, সত্যি খুব সুন্দর বললে গো। তোমার এই কবিতা শুনতে শুনতে আমার কবিগুরুরই আরেকটা লাইন মাথায় আসছিল, ফিরিবার পথ নাহি। সত্যি, যে পথ দিয়ে একবার আমরা যাই সেখানে হয়তো আর ফিরে যাওয়া যায় না। ইতিমধ্যে আমাদের অনলাইন গ্রিন রুম থেকে প্রকাশ্যে এসে গেছেন আমাদের আরেক রাজকন্যা রিনা প্রধান। নমস্কার সমস্ত দর্শক ও শ্রোতাদের, শুভ সন্ধ্যা। রিনাদি, তুমি যখন এখানে আসছিলে নিশ্চয়ই শুনেছো প্রিয়াঙ্কা দি একটা জীবনে চলার পথ নিয়ে একটা কবিতা বলছিল। তো খুব সুন্দর। এই টপিক নিয়েই তোমার সাথে আমার কিছুদিন আগে একটা আলোচনা হচ্ছিল যে আমাদের জীবনে চলার পথে বিভিন্ন সময় স্মৃতি এতটা বাস্তবায়িত ভাবে আমাদের সামনে আসে যে আমরা মনে হয় তাকে ছুঁতে পারি, তখন তার গন্ধটুকু সম্পূর্ণ অনুভব করতে পারি। তোমার মনে পড়ছে এখন কবিতাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সেদিন আলোচনা করছিলাম আল্লাদি হোস্টেল নিয়ে, স্মৃতির সাথে ফেরত আসা, কবি অনিন্দ্য মুখোপাধ্যায়ের আল্লাদি হোস্টেল। আমি এখন সেটাই পড়ছি। আচ্ছা। মনে করো সেই দুপুর বেলার কথা, মনে করো সেই বেপারার আকাশ ফুল, মনে করে দেখো টি শার্ট আর হাফ প্যান্ট, দোহারা গরম, মাথায় ঝাঁকড়া চুল। মনে পড়ছে কি আর পেপারের দেশে 2B 4B তে আকাশ সিনারির কথা? মনে পড়ছে না ক্যামেল আর ক্যামলিনের ছুটির দুপুরে গড়ে ওঠা বন্ধুতা? তুমি ভুরু কুঁচকে অতীতে গিয়েছো ফিরে, আমি অপলক তাকিয়ে রয়েছি ঠায়। তুমি এইবার আনন্দে বলে ওঠো, মাই গড, হ্যাঁ হ্যাঁ চিনেছি ঠিক তোমায়, বাদামি টি শার্ট, মাথায় ঝাঁকড়া চুল, কাঁধেতে ঝুলতো ব্যাগ ঠিক নয় থলি। আমি হাসি মুখে লজ্জা শরম ঢেকে তাকে বলি, চলো যেতে যেতে কথা বলি। সঙ্গের এই মেয়েটির নাম হিয়া, সাদা মিডি স্কার্ট, সেদিনের হিয়া গুহ। আকার স্কুলে অঘোষিত হিরোইন, স্যারও কিঞ্চিত বেশি করতেন স্নেহ। আমরা সেদিন মিডির মুগ্ধ হয়ে মিষ্টি মুখের সংজ্ঞা বুঝেছি তাকে। আর্ট পেপারের দায় সারা কিশোরেরা হিয়াকে দেখতো পালা করে আর চোখে। কিছু বলছো না? সম্বিত ফিরে পেয়ে হিয়ার কথায় ফিরেছে অতীত থেকে। হিয়া রাঙা মুখে বলে ওঠে এইবার, আমি একলাই বকছি কখন থেকে, তুমি কিছু বলো, বিয়ে থা করেছো নাকি, নাকি ব্যাচেলার, কমিটেড, সিঙ্গেল? আমি হেসে ফেলি নাগারে জেরার মুখে, আর দেখে ফেলি আল্লাদি হস্টেল যেন তার পিঠ স্পর্শের অভিলাষী, নাগাল পেয়েও হারাচ্ছে বারবার। আমি বলি তাকে, আপাতত আমি একা, বেশ ভালো আছি, খামোকা কি দরকার?
বিয়ে সংসার ভাবিনি ওসব নিয়ে। তুমি নির্ঘাত চুটিয়ে করছো প্রেম। জোরে মাথা নেড়ে হাসি মুখে বলে হিয়া, আমার অবস্থা তোমার মতোই, সেম। এ কি শুনলাম? এ স্বপ্নভর নাকি? নিজেকে চিমটি কেটে দেখি একবার। এই তো লেগেছে। পাশেই রয়েছে হিয়া। আরো একবার জেনে নেওয়া দরকার। তুমি সিঙ্গেল? ঠাট্টা করছো নাকি? এত ফুটফুটে মেয়েরাও একা হয়। ফের একবার হেসে বলে ওঠে হিয়া, তুমি যদি পারো, আমি বা কেন নয়? গুলিয়ে গিয়েছে এইবার সব কিছু। এ জীবন যেন দেখতে পেয়েছে আলো। আমি আর কিছু বলতে পারিনি তাকে। হিয়াই বলেছে, কফি শপে বসি, চলো। আমরা খানিক পায়ে পায়ে ঘুরে ঘুরে আসলে খুঁজেছি কথা বলবার ছুতো, অনুভূতিদের অতন্ত্র অধিকার। বুঝি আজ এই শুভক্ষণে সমাগত। কফি শপে ঢুকে পড়ি আমি, হিয়া। অর্ডার দিলাম রেগুলার ক্যাপুচিনো। মৃদু ভেসে আসে ব্রায়ানের গাওয়া গান। হিয়া বলে ওঠে, কথা বলছো না কেন? কফি পান করি প্রগাঢ় তৃপ্তি ভরে। মুখোমুখি বসে কথা বলে চলে হিয়া। আমি ফিরে যাই সে আঁকার স্কুলে। হিয়াতে জড়ানো সেই নস্টালজিয়া যেন ডেকে বলে, সুসময় এসে গেছে। যেন বলে দেয়, আজ সন্ধ্যাবেলা অতীতের যত সীমাবদ্ধতা খুলে শুরু হয়ে যা জীবনের পথ চলা। দারুণ দারুণ, পুরো নস্টালজিক হয়ে গেছিলাম আমি তোমার কবিতা শুনতে শুনতে। কি কথা বলবো, আমি সত্যি কথা খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, সুপ্তিদিও এসে গেছেন, সুপ্তি গুপ্ত, আমাদের পরিবারের আর এক রাজকন্যা। সুপ্তিদি, নমস্কার, শুভ নমস্কার। সন্ধ্যা সকলকে। আচ্ছা, আমাদের এখানে তো বৃষ্টি ধরো হয়েই চলেছে অবিরাম কলকাতায়। তোমাদের ওখানে পুনের খবর বলো, কি খবর? বা শুনলাম ঠান্ডা পড়েছে বেশ। হ্যাঁ, ঠান্ডা তো পড়েইছে। ১ মাস ধরে বৃষ্টি পড়েই চলেছে এবং সূর্যদেব মানে মোটামুটি ছুটি নিয়ে নিয়েছেন ১ মাস ধরে। সেটা খুব ভালো জানে রিনাদি, কারণ রিনাদিও পুনেতে থাকে। তো আচ্ছা পুনেতে অবিরাম বৃষ্টি হয়ে যাচ্ছে, আর ওয়েদার ভীষণ ভালো, চারদিকে সবুজ। আর এতই ঠান্ডা পড়েছে মনে হয় যেন আমরা কাশ্মীরে আছি। আচ্ছা, তা আমি প্রসঙ্গত একটা কথা বলে রাখি যে আমাদের আজকের 3জন আবৃত্তিকারের মধ্যে 2জন, রীনা প্রধান এবং সুপ্তিগুপ্ত, জয়েন করেছেন পুনে থেকে, এবং প্রিয়াঙ্কা বিশ্বাস জয়েন করেছেন ব্যারাকপুর থেকে। অঙ্কিতা, একটা কথা বলে রাখি, আমিও কিন্তু বলো। একটা টাইমে পুনের বাসিন্দা ছিলাম। তাই নাকি? এটা জানা ছিল না তো। একদম। তবে যাই বলবে, অগাস্ট মাসটা কিন্তু একটু ঠিক বৃষ্টি না হলে মানায় না। আর অগাস্ট মাস তো আমাদের সবচেয়ে বড় কথা স্বাধীনতার মাস, তাই না? সেটা কি করে ভুলি? একদম। অঙ্কিতা, তুমি আমার ক্ষেত্রটা প্রস্তুত করে দিলে, কারণ যে কবিতাটা আমি বলবো সেটি স্বাধীনতা দিবসকে নিয়ে। আচ্ছা, হ্যাঁ। এবং এটি একটি সংকলিত কবিতা, এসো তুমি রোজ রোজ। এবং এখানে কবি এক বলতে চেয়েছেন যে স্বাধীনতার মানে কি সকলের কাছে সমানভাবে ধরা দেয়? স্বাধীনতার যে অর্থটা। চলো শুরু করি। শোনো। এসো তুমি রোজ রোজ। রাম ও রহিম ছোট দুটি ছেলে, একই সঙ্গে থাকে। নামই সম্বল, আর কিছু নেই। জানে না বাবা মা কি, জানে না এটাও কি করে ঠিকানা হয়ে গেছে ফুটপাত। পড়শি বাবুর ফরমাস খেটে দুবেলা জোটায় ভাত, পেটে খাওয়া হয় না কখনো, আধ পেটা 12 মাস। জোটে না যাদের, তাদেরই বোধহয় খিদে পাওয়া অভ্যাস। যেখানেতে থাকে তারই বিপরীতে জায়গা রয়েছে ফাঁকা। অবাক চোখেতে দেখে সে জায়গা প্যান্ডেলে পরে ঢাকা। পড়শি বাবুর নির্দেশ মতো সারা রাত কাজ চলে। সকাল হতেই সেখানেতে লোক জমা হয় দলে দলে। তাদের বয়সী কিছু ছেলে মেয়ে করে চলে কলরব। রাম রহিমের মনেতে প্রশ্ন, এ কিসের উৎসব? পড়শি বাবুর কাছেতে সভয়ে জানতে চায় সে কথা। বাবু হেসে বলে, বুঝবি না তোরা, আজকে যে স্বাধীনতা। সত্যি কিছু পারে না বুঝতে।
দেখে শুধু ঘুরে ঘুরে। খিদে পেয়ে যায়, সে খিদে মেটাতে জল খায় পেট পুরে। কিছু পরে ওরে তেরঙা পতাকা, স্লোগান সবার মুখে। পতাকার বেদি ঢেকে দেয় ফুলে, প্রণাম জানায় ঝুঁকে। এ কোন ঠাকুর? চিন্তায় পড়ে তারা। সেই সব দেখে মনে মনে ভাবে, তবে নিশ্চয়ই স্বাধীনতা বলে একে। চলে নাচ গান, চলে বক্তৃতা, খাওয়া দাওয়া সব শেষে। তাদেরকে দেখে, খাবি চল তোরা, বলে বাবু কাছে এসে। খেতে বসে তারা দুজনেই খুশি, আনন্দে ভরে মন। ভাত, তরকারি, মাংস, মিষ্টি, কত কিছু আয়োজন। খাওয়া শেষে তারা আলোচনা করে, খারাপ হয়েছে কাজ। যাকে ঘিরেই খাওয়া, তাকে তারা প্রণামই করেনি আজ। রাম ও রহিম দুজনে তখন দাঁড়ায় পতাকা তলে। হাত জোর করে মনের কথাটি চিৎকার করে বলে, পেট ভরে খাওয়া বলে কাকে, তুমি প্রথম দিলে যে খোঁজ। ওগো স্বাধীনতা আজ শুধু নয়, এসো তুমি রোজ রোজ, এসো তুমি রোজ রোজ। খুব সুন্দর, অপূর্ব অপূর্ব, সত্যি। এই স্বাধীনতা, আমাদের কাছে স্বাধীনতাটা একটা শব্দ হয়ে দাঁড়িয়েছে, খুব মানে খুব ক্যাজুয়াল শব্দ। স্বাধীনতার যে একটা গূঢ় ব্যাপার আছে, মানে আমরা যে কি করে স্বাধীনতা পেলাম সেটা আমরা কেউ আর ভাবি না। কত রক্তক্ষয়ী সংগ্রাম আছে এর পেছনে, বা কত মানুষের লড়াই আছে, বা কতজনের স্বপ্ন যে শুধুমাত্র ভবিষ্যৎ প্রজন্মকে আমরা একটা নতুন স্বাধীন সূর্য উপহার দেব। তো এগুলো আমাদের কাছে এখন মানে ভাবার অবকাশটা বোধহয় খুব কমে যাচ্ছে দিন দিন। এক্স্যাক্টলি অঙ্কিতা, আমি তোমাকে একটা কথা বলি, এই যে সুপ্তিদি কবিতাটা বললেও যে আহ, স্বাধীনতা এসো তুমি রোজ রোজ, তুমি দেখো আমার কেন যেন মনে হয়, পার্সোনালি আমি ফিল করি যে স্বাধীনতা দিবস বা ইন্ডিপেন্ডেন্স ডে দিনটা না কেন যেন একটা জাস্ট সিঙ্গেল ছুটির দিনে এসে উপস্থিত হয়েছে এখনকার দিনে আমাদের জেনারেশন। দেখো হিস্ট্রি বুকে স্বাধীনতা নিয়ে পড়ছে, তার তো নানান রকমের আপগ্রেডেশন আছে, আজকাল পড়াশোনা জানার সবকিছু অন্যরকম, কিন্তু আহ কোথায় যেন মনে হয় যে আর আর আরেকটু লাইভলি, আরেকটু অ্যাটাচমেন্ট কোথাও যেন একটু দরকার। এই যে তুমি বললে স্বপ্ন, স্বপ্ন নিয়ে একটা কথা তোমাকে বলি, কবি সুনীল গঙ্গোপাধ্যায় সেই সব স্বপ্ন একটা সুন্দর কবিতা লিখেছেন, কবিতাটা শোনাই বরঞ্চ, শোনো। শোনো। কারাগারের ভিতরে পড়ছিল জ্যোৎস্না, বাইরে হাওয়া, বিষম হাওয়া, সেই হাওয়ায় নশ্বরতার গন্ধ। তবু ফাঁসির আগে দীনেশ গুপ্ত চিঠি লিখেছিল তার বৌদিকে, আমি অমর, আমাকে মারিবার সাধ্য কাহারও নাই। মধ্যরাত্রি, আর বেশি দেরি নেই, প্রহরের ঘণ্টা বাজে, শান্তিও ক্লান্ত হয়। শিয়রের কাছে এসে মৃত্যুও বিমর্ষ বোধ করে। কন্ডেম সেলে বসে প্রদ্যোৎ ভট্টাচার্য লিখছে, মা, তোমার প্রদ্যোৎ কি কখনো মরতে পারে? আর চারদিকে চেয়ে দেখো, লক্ষ প্রদ্যোৎ তোমার দিকে চেয়ে হাসছে। আমি বেঁচেই রইলাম মা, অক্ষয়। কেউ জানতো না সে কোথায়। বাড়ি থেকে বেরিয়েছিল ছেলেটি, আর ফেরেনি। জানা গেল দেশকে ভালোবাসার জন্য সে পেয়েছে মৃত্যুদণ্ড। শেষ মুহূর্তের আগে পোস্টকার্ডে ভবানী ভট্টাচার্য অতি দ্রুত লিখেছিল ছোট ভাইকে, অমাবস্যার শ্মশানে ভীরু ভয় পায়, সাধক সেখানে সিদ্ধি লাভ করে। আজ আমি বেশি কথা লিখব না, শুধু ভাবব মৃত্যু কত সুন্দর। লোহার শিকের ওপর হাত, তিনি তাকিয়ে আছেন অন্ধকারের দিকে। দৃষ্টি ভেদ করে যায় দেয়াল, অন্ধকারও বাংময় হয়ে ওঠে। সূর্য সেন পাঠালেন তার শেষ বাণী, আমি তোমাদের জন্য কি রেখে গেলাম? শুধু একটি মাত্র জিনিস,
আমার স্বপ্ন, একটি সোনালী স্বপ্ন। এক শুভ মুহূর্তে আমি প্রথম এই স্বপ্ন দেখেছিলাম। সেই সব স্বপ্ন এখনো বাতাসে উড়ে বেড়ায়, শোনা যায় নিঃশ্বাসের শব্দ। আর সব মরে, স্বপ্ন মরে না। অমরত্বের অন্য নাম হয় কানু, সন্তোষ, অসীমরা জেলখানার নির্মম অন্ধকারে বসে এখনো সেরকম স্বপ্ন দেখছে। এই খুব স্বপ্ন সুন্দর। দেখাটাই আমাদেরকে এগিয়ে নিয়ে যায়, তাই না অঙ্কিতা? নিশ্চয়ই। এবং আমাদের এই যে বিভিন্ন রক্তক্ষয়ী নামগুলোর যে তুমি উল্লেখ করলে এই কবিতার মাধ্যমে, আমাদেরই উচিত এই কি বলবো তোমার আমাদের নেক্সট জেনারেশনের কাছে এই নামগুলোকে পৌঁছে দেওয়া। তারা হয়তো অনেকেই এই নামগুলো সম্পর্কে অবগত নয় এখনো। তো আমরা এবার একটু কমেন্ট সেকশনে যাই। অনেক দর্শক বন্ধু আমাদেরকে অনেক কিছুই বলছেন, তো দেখে নি তারা কে কি বলছেন। ঋতুদি, একটু কমেন্টস দাও প্লিজ। দীপেন্দ্রনাথ পণ্ডিত বলছেন, প্রিয়াঙ্কার উপস্থাপনা অপূর্ব, কবিতা চয়ন খুব ভালো। ধন্যবাদ। সুরেশ রঞ্জন ব্যানার্জি, রবিবারের সন্ধ্যেটা খুব সুন্দর উপভোগ করছি। ধন্যবাদ। প্রিয়াঙ্কা দি, তুমি কিন্তু ফাটিয়ে দিচ্ছ। সবাই আরে বলছে বাহ, আলহাদি হস্টেল খুব সুন্দর, মমতা সরকার বলছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রিনা দি, দারুন দারুন। আচ্ছা, আমরা তো কমেন্টস নিচ্ছি। আচ্ছা, আরেকটা নিয়ে নি। শুভশ্রী চক্রবর্তী বলছেন, আমাদের পুনেতেও খুব বৃষ্টি, এখানেও কলকাতায় খুব বৃষ্টি। শুভশ্রী দি, ঠিক আছে। আমরা সুলগ্না অভিনীশ ম্যাডাম, অসম্ভব সুন্দর হয়েছে আপনার উপস্থাপনা, আপনাকে দেখতেও অসম্ভব সুন্দর লাগছে, লাগছে দেখতে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ সুলগ্না। তো আমরা আপাতত কমেন্টস আর নিচ্ছি না, যেহেতু সময়ের একটা ব্যাপার আছে। তো আমরা আবার কবিতায় ফিরে আসি। তো এই স্বাধীনতার যে কবিতাগুলো আমরা বলছিলাম, তার আগে আমি সুপ্তিদিকে যেটা জিজ্ঞেস করছিলাম যে পুনের ওয়েদার নিয়ে। তো রিনাদি, পুনের ওয়েদার, মানে ওয়েদার যখন বলছো যে এত বৃষ্টি টিষ্টি হচ্ছে ওইদিকে, তো ওর খুব পুনের খুব কাছেই তো আমি যেটুকু শুনেছি যে পশ্চিম ঘাট পর্বতমালা, তো সেটাও নিশ্চয়ই এখন সেজে উঠেছে পুরো সুন্দরী হয়ে। বৃষ্টি মানেই সবুজের সমারোহ, আর মেঘ আর পাহাড়ের লুকোচুরি খেলা। হ্যাঁ। এত সুন্দর সবুজ ভাবে সেজে উঠেছে পাহাড়, তার সাথে ঝর্ণা, মানে তোমাকে বর্ণনা করতে পারবো না। তোমরা যদি পুনে আসো তাহলে ভাল লাগবে, এগুলো এনজয় করতে পারবে। তো পাহাড় আর মেঘ, এই এই দুজনের সমারোহতে আমার সেই কদিন ধরে আমার সেই গল্পটা মনে পড়ছে। তুমি কি কবি পূর্ণেন্দু পত্রীর সেই গল্পটা বলছো? হ্যাঁ, আমার ঠিক সেই গল্পটা আচ্ছা, মনে হচ্ছে, আর আমার মনে হচ্ছে যে আজকে এটা পড়ি। শোনাও। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা, আগেই বলেছি, ভালোবেসেছিল মেঘকে। আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেবো চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, আর পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওর ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনোদিন ভুলতে পারল না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর।
ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। আহা, অপূর্ব, অসাধারণ। কি একটা অদ্ভুত, মানে নিখাদ ভালোবাসার গল্প কবি আমাদের সামনে এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। নিখাদ ভালোবাসা যখন বললাম, তো নিখাদ ভালোবাসা বলতে আমরা মেনলি যেটা বুঝি যে বাবা মার সঙ্গে সন্তানের যে ভালোবাসা, সেই সম্পর্ক। তাছাড়াও আমার মনে হয় জীবনে চলার পথে গুটি কয়েক সম্পর্ক আমাদের তৈরি হয় যেগুলোর পিওরিটি কিন্তু চরম, যাকে বলে। তো অঙ্কিতা, আমার আজকে কিন্তু তার মধ্যে হুম, ফ্রেন্ডশিপ ডে, বন্ধুত্বটা হ্যাঁ, ভুলি কি করি আমরা? আর নিশ্চয়ই। তুমি লক্ষ্য করেছো কিনা জানি না, রিনাদি কিন্তু এর আগে একটু আগে বললেন যে তোমরা পুনেতে আসলে চলো একটা প্ল্যান করি। চলো চলো পুনে একদম। যাওয়ার বন্ধু হিসাবে কিন্তু একটা প্রস্তাবনা অলরেডি চলে এসেছে। ঠিক। তো এই বন্ধুত্বের কথা যখন আসলো, সেখানে বললি জানো তো, এই তোমরা সবাই নিশ্চয়ই এই জিনিসটাকে ফিল করেছো যে আমাদের বাঙালিদের মধ্যে অদ্ভুত একটা জিনিস আছে, সেটা হচ্ছে একটা ডাক নাম। প্রত্যেকে ঠিক প্রত্যেকে বলেছো। ভালো নামের সাথে আমাদের একটা ভালো নাম, আমাদের একটা ডাক নাম। বাঙালি হিসেবে কিন্তু আমরা ব্লেসড, একদমই। কবি অনিন্দ্য মুখোপাধ্যায়ের একটি কবিতা আছে, মননের মোহনায়। সময় নষ্ট না আচ্ছা, করে চটপট শুনিয়ে দিই, শোনো। সেটাই ভালো। যারা তোকে আজও ডাকনাম ধরে ডাকে, যারা তোকে আজও আগলে রাখতে চায়, তাদেরকে দিস চিলতে খানিক জমি, মালিকানা দিস মননের মোহনায়। ভাড়াটিয়া নয়, মালিকানা দিতে হবে, যে মালিকানারা সতত শর্তহীন। কোনো নিষেধের থাকবে না সামিয়ানা, থাকবে না কোনো চাহিদা অন্তরে। শুধু কার্নিশে উঁকি ঝুঁকি টুকি দেবে, রোদ ঝলমলে এক ফালি বন্ধুতা। ঘুলঘুলি দিয়ে বাতাসের সাথে এসে ঘরে ঠাঁই নেবে আদরের সমঝোতা। এতটা সুযোগ কেনই বা তুই দিবি? ভাবতে পারিস হয়তোবা মনে মনে, জেনে রাখ তবে ওদের প্রাপ্য এটা, কারণ ওরা তোকে আজও ডাকনামে চেনে। যে ভালোবাসায় খাদ থাকে এতটুকু, সে ভালোবাসার ওদের আত্মীয় নয়। তাই যারা তোকে ডাকনাম ধরে ডাকে, তাদের রাখিস মননের মোহনায়। খুব সুন্দর, খুব সুন্দর, মানে কি মিষ্টি কবিতার তুমি বলেছো, খুব মিষ্টি করে। আমি এই কবিতাটা যদিও আগে শুনিনি, থ্যাংক ইউ শোনানোর জন্য। কিন্তু তোমাকে আমি একটু এবার থামাই। এত সুন্দর আচ্ছা, কবিতাটা বলতে বলতে আমার কিন্তু আরেকটা কবিতা মাথার মধ্যে প্রচন্ড ভাবে ঘুরপাক খাচ্ছে। আমি কোনোভাবে আচ্ছা, নিজেকে রেজিস্ট করতে পারছি না, রেজিস্ট করবও না, বলে ফেলি। সেটাই ভালো, আমরাও শুনতে চাই, বলো। একদম। কবি অনিন্দ্য মুখোপাধ্যায়েরই এক পশলা বৃষ্টি। এত বৃষ্টি আচ্ছা, নিয়ে কথা হচ্ছে চারপাশে, আমরাই বা কলকাতাবাসী হয়ে কম যাই কেন পুনের কাছে? চলো নিশ্চয়ই। বৃষ্টি নিয়ে শুনিয়ে দিই কবিতাটা। ঠিক আছে। বিকেলের হঠাৎ বৃষ্টি, ব্যালকনিতে দাঁড়িয়ে আমি তার শব্দ শুনছিলাম। ছোঁবার চেষ্টা যে একেবারে করিনি তা নয়, তবু ছুঁতে পারিনি লম্বা সানশেডের জন্য। বৃষ্টি গড়িয়ে পড়েই শটান পৌঁছে যাচ্ছে সামনের লনে। লন, হ্যাঁ, লোনলি ফিল করলে আমি এখানেই আসি। ঘাসের ওপর হাঁটতে হাঁটতে গাই, আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। যদিও আকাশটা ঠিকঠাক দেখা যাচ্ছে না এখন, মাঝে মাঝে যখন কড়কড় করে বাজ পড়ছে তখন এক ঝলক সব পরিষ্কার। তারপর আবার ঝুমঝুম ঝমঝম রিন রিন শব্দ। জানি নে জানি নে, কিছুতে কেন যে মন লাগে না, লা 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 না 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 না। গানটা গাইতে গাইতে উত্তরের রাস্তার দিকে চোখ গেল। একদল ছেলে মেয়ে রং বেরঙের ছাতায় বৃষ্টি যাপন করতে করতে রাস্তায় নেমেছে। তাদের সম্মিলিত কণ্ঠস্বর আমায় টানছে।
আমি এক ঝটকায় উত্তরের জানলায় এসে শুনি তারা বলছে, কিসের প্রেমে অমন করে পড়ছে ফোঁটাগুলো? বীরভুক্কা কলঙ্কিনী তাও তোমাকে ছুঁলো? লোকলজ্জার ভয় ডর নেই? এমনতর নেশা? বৃষ্টি তোমার প্রেমিক, নাকি কেবল ভালোবাসার মানুষ বলেই দুই নারীতে এক হলো এই সাঁঝে? বুকের ভেতর মেঘলা, নাকি মেঘের গান বাজে? বাঁচলো শাঁখের আওয়াজ, এলো ঠাকুর ঘরে মা। বৃষ্টি, তুমি অমন করে ছুঁচ্ছ কেন পা? পায়ের লোমে জলের ফোঁটা, ভিজল জুতো জোড়া। বৃষ্টি, আমায় ডাকছো, নাকি আমার মন গড়া? গল্প বুনি অল্প আলোয়, তোমায় নিয়ে স্টোরি, আমায় নিয়ে আর ভেবো না, আমি ওরম করি। মেঘলা দিনে বৃষ্টি খুঁজি, তপ্ত দিনে আলো। এমন সময় কি ভাবে যেন বৃষ্টি থেমে গেল। আমি কখন থেকে কাঁদছি আমি বুঝিনি। বুঝলাম যখন গেটের সামনে তোমার গাড়ির হর্নের আওয়াজ পেলাম। দারোয়ান গেট খুলে দিল, আর আমি চোখের জল মুছে নিজেকে বললাম, গেট রেডি। তুমি ঘরে এসে আমায় বললে, দেখ বিরক্তিকর বৃষ্টি, তার মধ্যে আবার একপাল ছেলে মেয়ে বাইরে আদিক্ষেতা করছে, যত্তস্ব। এসি চালিয়ে চা করে আনতে বললে, আর আমি বাধ্যতার মোড়কে মুড়ে ফেললাম এক পশলা অবাধ্য বৃষ্টিকে। খুব সুন্দর। সত্যি এটা না শুনলে কিন্তু একটা বড় মিস হতো, আই মাস্ট সে। বলেছিলাম, বলেছিলাম। সত্যি। চলো, আমরা একটু যখন সময় পেয়েছি আমরা আবার কিছু দর্শক বন্ধুর মন্তব্য দেখে নিই, কি বলছেন তারা। প্রিয়া, ঋতুদি কিছু কমেন্টস দাও। অমিত মন্ডল বলছেন, এটা আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা, আমার প্রিয় মানবীর কণ্ঠে। ধন্যবাদ অমিত বাবু। শালিনী চক্রবর্তী মৈত্র বলছেন, সমৃদ্ধ হলাম, প্রিয়াঙ্কা ম্যামের বহুমুখী প্রতিভার অনেক অচেনা দিক উন্মোচিত হলো আমাদের কাছে। ধন্যবাদ শালিনী। আচ্ছা, অমিত মন্ডল আবার বলছেন, রীনা বৌদি দারুণ একটা কবিতা পাঠ করে শোনালে। ধন্যবাদ অমিত বাবু। রঞ্জিতা চ্যাটার্জি বলছেন, শুভ বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা সকল। বিজয় ঘোষ বলছেন, আজকের কবিতা নির্বাচনগুলো খুব ভালো লাগছে, আর যারা বলছো তাদের কাউকে আলাদা করা যাচ্ছে না, দারুণ বলছো, এগিয়ে চলো। ধন্যবাদ বিজয় বাবু। আচ্ছা, আমরা এখানেই বরঞ্চ আজকে থামি কমেন্টস এর দিকটা। মৈত্রী বাগচি, আচ্ছা ঠিক, আর একটা নিয়ে নিই। মৈত্রী বাগচি সান্যাল, ভালো বলছো শুক্তি। কমেন্টস এর ব্যাপারটা আমরা আজকে এখানে আবার একটু থামছি, যেহেতু সময় খুব সীমিত। আমরা ফিরে আসছি এবার শুক্তিদির কাছে। শুক্তিদি, আমরা শুরু করেছিলাম অনুষ্ঠান কবিগুরুর কথা দিয়ে, কবিগুরুর লাইন দিয়ে, যেহেতু সামনেই 22শে শ্রাবণ, তো তোমার ঝুলিতে কি ওনার লেখা কিছু কবিতা আছে? হ্যাঁ, আমি একটা যেটা বলবো আজকে ভেবে রেখেছি রবীন্দ্রনাথের কবিতাকে নিয়ে, পুনশ্চ কাব্যগ্রন্থের রংরেজিনী কবিতাটি। এখানে না কবি জীবনবোধের একটি অপূর্ব শিক্ষা দিয়েছেন। তিনি বলতে চাইছেন যে মানুষ যত সফলতার শিখরে উঠুক না কেন, তার পাটা যেন মাটিতে থাকে, শিখরের টানটাকে যেন ভুলে না যায়, অহংকার বোধ তার মধ্যে যেন জন্ম না নেয়। চলো শুরু করি। রং শোনো। রেজিনী। শঙ্করলাল দিগ্বিজয়ী পণ্ডিত, শানিত তার বুদ্ধি। সেন পাখির চঞ্চুর মতো বিপক্ষের যুক্তির উপর পড়ে বিদ্যুৎ বেগে, তার পক্ষ দেয় ছিন্ন করে, ফেলে তাকে ধুলোয়। রাজবাড়িতে নৈয়ায়িক এসেছে দ্রাবিড় থেকে, বিচারে যার জয় হবে সে পাবে রাজার জয়পত্রী। আহ্বান স্বীকার করেছেন শঙ্কর। এমন সময় চোখে পড়ল পাগড়ি তার মলিন, গেলেন রংরেজির ঘরে। কুসুম ফুলের ক্ষেত, মেহেদি বেড়ায় ঘেরা, প্রান্তে থাকে জাসিম রংরেজি। মেয়ে তার আমিনা, বয়স তার 17।
সে গান গায় আর রং বাটে, রঙের সঙ্গে রং মেলায়। বেনিতে তার লাল সুতোর ঝালর, চলি তার বাদামি রঙে, শাড়ি তার আসমান। বাপ কাপড় রাঙায়, রঙের বাটি জুগিয়ে দেয় আমিনা। জাসিম বললেন, শঙ্কর বললেন, জাসিম পাগড়ি রাঙিয়ে দাও জাফরানি রঙে, রাজসভায় ডাক পড়েছে। কুলকুল করে জল আসে নালা বেয়ে কুসুম ফুলের খেতে। আমিনা পাগড়ি ধুতে গেল নালার ধারে তুঁত গাছের ছায়ায় বসে। ফাগুনে রৌদ্র ঝলক দেয় জলে, ঘুঘু ডাকে দূরের আমবাগানে। ধোয়ার কাজ হলো, প্রহর গেল কেটে। পাগড়ি যখন বিছিয়ে দিল ঘাসের পরে, রংরেজিনী দেখল তারই কোণে লেখা আছে একটি শ্লোকের একটি চরণ, তোমার শ্রীপদ মোর ললাটে বিরাজে। বসে বসে ভাবলো অনেকক্ষণ। ঘুঘু ডাকতে লাগলো আমের ডালে। রঙিন সুতো ঘরের থেকে এনে আর এক চরণ লিখে দিল, পরশ পাইনে তাই হৃদয়ের মাঝে। দুদিন গেল কেটে। শঙ্কর এলো রংরেজির ঘরে, শুধালো, পাগড়িতে কার হাতের লেখা? জাসিমের ভয় লাগলো মনে। সেলাম করে বললে, পণ্ডিতজি, অবুঝ আমার মেয়ে, মাফ করো ছেলে মানুষই, চলে যাও রাজসভায়, সেখানে এই লেখা কেউ দেখবে না, কেউ বুঝবে না। শঙ্কর আমিনার দিকে চেয়ে বললে, রংরেজিনী, অহংকারের পাকে ঘেরা ললাট থেকে নামিয়ে এনেছো শ্রীচরণের স্পর্শখানি হৃদয় তলে, তোমার হাতের রাঙা রেখার পথে। রাজবাড়ির পথ আমার হারিয়ে গেল, আর পাবো না খুঁজে। অপূর্ব, খুব সুন্দর। আর তুমি বললে অসাধারণ ভাবে। সত্যি রবীন্দ্রনাথ আমাদের এই ছোট ছোট বিভিন্ন কবিতার মাধ্যমে একটা যেন জীবন বোধটাকে গড়ে তোলেন। আমাদের জীবনে চলার পথে এগুলো না পড়লে আমাদের জীবনটা হয়তো অসম্পূর্ণ রয়ে যায়। তো আমাদের যেহেতু বললাম সময় আর বেশি নেই, রিনাদি, তোমার কাছে আসি। যেহেতু রবীন্দ্রনাথ দিয়ে শুরু করেছিলাম, সুপ্তির দি, প্রিয়াঙ্কা দি দুজনেই ওনার লেখা কিছু কিছু শুনিয়েছেন। তো তুমি যদি একটা কিছু ওনার লেখা শোনাও, আমাদের তাহলে বৃত্তটা সম্পূর্ণ হয় আজকের। হ্যাঁ, আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কণিকা কাব্যগ্রন্থের অন্তর্গত অসাবধান বলছি। আচ্ছা। আমায় যদি মনটি দেবে, দিও দিও মন, মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ। খোলা আমার দুয়ারখানা, ভোলা আমার প্রাণ, কখন যে কার আনাবো না, নইকো সাবধান। পথের ধারে বাড়ি আমার, থাকি গানের ঝোঁকে, বিদেশি সব পথিক এসে যেথা সেথায় ঢোকে। ভাঙে কতক, হারায় কতক, যা আছে মোর দামি, এমনি করে একে একে সর্বশ্রান্ত আমি। আমায় যদি মনটি দেবে, দিও দিও মন, মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ। আমায় যদি মনটি দেবে, নিষেধ তাহে নাই, কিছুত্তরে আমায় কিন্তু করো না কেউ দায়ী। ভুলে যদি শপথ করে বলি কিছু কবে, সেটা পালন না করি তো মাপ করিতেই হবে। ফাগুন মাসে পূর্ণিমাতে যে নিয়মটা চলে, রাগ করো না চৈত্র মাসে সেটা ভঙ্গ হলে। কোনোদিন বা পূজার সাজি কুসুমে হয় ভরা, কোনোদিন বা শূন্য থাকে, মিথ্যা সে দোষ ধরা। আমায় যদি মনটি দেবে, নিষেধ তাহে নাই, কিছুর তরে আমায় কিন্তু করো না কেউ দায়ী। আমায় যদি মনটি দেবে, রাখিয়া যাও তবে, দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে। দুটি চোখে বাজবে তোমার নবরাগের বাঁশি, কণ্ঠে তোমার উচ্ছ্বসিয়া উঠবে হাসি রাশি। প্রশ্ন যদি শুধাও প্রভু, মুক্তি রাখি বুকে, মিথ্যা কোনো জবাব পেলে এসো সকল তোকে। যে দুয়ারটা বন্ধ থাকে, বন্ধ থাকতে দিও,
আপনি যাহা এসে পড়ে তাহাই ভেসে নিও। আমায় যদি মনটি দেবে রাখিয়া যাও তবে, দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে। খুব সুন্দর, খুব সুন্দর। সত্যি এই খনিকা কাব্যগ্রন্থে আমার স্পেশালি মনে হয় যে খুব কি বলবো, জীবনের গূঢ় বিভিন্ন তত্ত্ব রবীন্দ্রনাথ ঠাকুর খুব সহজ সরল ভাষায় আমাদের সামনে তুলে ধরেছেন। তো আজকে আমরা কবিতা পর্বের ইতি এখানেই টানছি, আর বাকি তো আর কিছু অবশ্যই রয়েছে। তো মেন যে মূল পর্বটা আমরা কবিতা পর্ব আমরা এখানেই শেষ করছি। আর তার সাথে অসাবধানের মানে নাম ধরে টেনেই বলছি, এবার আমাদেরকে অতি সাবধানে যিনি ব্যাকএন্ডে থেকে কি বলবো সামনে সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন স্ক্রিনের সামনে, আমি যাকে ঋতুদি বলে বারবার ডাকছি, কমেন্টস দাও, এটা দাও সেটা দাও বলে, তো তাকে একবার স্ক্রিনের সামনে আসতে অনুরোধ করছি। ঋতুদি একবার এসো। নমস্কার, শুভ সন্ধ্যা। ঋতুপর্ণা ঘোষ আমাদের পরিবারের এক রাজকন্যা, জয়েন করেছেন আলিপুর দুয়ার থেকে। হ্যাঁ, খুব সুন্দর লাগলো অনুষ্ঠান। সবাইকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। আশা করি আমরা নাথ পরিবার থেকে আরো সুন্দর সুন্দর এরকম সন্ধ্যা আপনাদের উপহার দিতে পারবো। আর আমার আর অল্প একটু কাজ বাকি আছে, সেটুকু করি। তোমরা আমি আবার যেখানে ছিলাম সেখানে ফিরে যাই। হ্যাঁ, থ্যাংক অনেক ইউ, ধন্যবাদ। বাই। টাটা। আমরা এবার ডেকে নিই আমাদের সকলের খুব প্রিয় মানুষ, আমাদের সকলের গুরু, আমাদের নাদের কর্ণধার শ্রীমতী জয়িতা ভট্টাচার্যকে। নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা। আজকে যারা অনুষ্ঠান করলে তাদেরকে অনেক অভিনন্দন। আমার তো শুনতে খুবই ভালো লেগেছে আবৃত্তিগুলো, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আপনাদের সন্ধ্যাটা সুন্দর করে আমরা সাজিয়ে তুলতে পেরেছি। নয় করে এটা আমাদের ৭ম পর্ব হয়ে গেল। আরো বেশ কিছু পর্ব আছে এবং প্রত্যেক পর্বেই নতুন নতুন রাজকন্যা রাজকুমারীদের নিয়ে আমি আসার চেষ্টা করব। আর আপনারা যেভাবে আমাদের প্রত্যেক দিন প্রত্যেকটা অনুষ্ঠানে প্রত্যেকটি নিবেদনে ভালোবেসে চলেছেন, আশীর্বাদ করে চলেছেন, আমরা চাইবো যে আপনারা সেভাবেই আমাদের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন আগামীতেও। আচ্ছা, আমি দুটো কথা বলে দিই। অম্লান প্রধান বলেছে খুব মন দিয়ে দেখা এবং শোনার মতো অতি সুন্দর পরিবেশনা। অনেক ধন্যবাদ অম্লান দা আপনাকে। থাকুন আমাদের সঙ্গে আগামীতেও। হ্যাঁ, এবার আমাকে যেখানে যে কারণে নিয়ে আসা জোর জবরদস্তি করে, সে কারণটার এবার পূর্তি হোক। অঙ্কিতা, হ্যাঁ, শুনি মানে আজকে আমার জন্য কি অপেক্ষা করে আছে। একটা ছোট্ট প্রশ্ন, কিছু যে আপনার কাছে তো আমরা শুনেইছি যে কিভাবে আবৃত্তি নির্মাণ করা উচিত বা কিভাবে সেটা তৈরি করা উচিত, কিন্তু এবার একটা যেটা আছে যে আবৃত্তি নির্মাণের পাশাপাশি আবহের ইম্পর্টেন্সটা কতটা, একটা আবহ একটা আবৃত্তিকে আমরা জানি একটা অন্য মাত্রা দেয়, তো তার ইম্পর্টেন্সটা মানে কতটা বা কিভাবে আমরা সেটা ঠিক করব? আচ্ছা, প্রথমেই বলে দিই, এত ছোট করে এত বড় বড় ঘটনাগুলো না বোঝানো সম্ভব হয় না, বা এইটুকুনি বুঝে নিয়েই কেউ যদি মনে করে যে আমি বাকি কাজটা করে ফেলতে পারবো, সেটা খুব ভুল ধারণা। এটা একটা চর্চার ব্যাপার সবার প্রথমে। আর তারও আগে বলি, আবৃত্তি যখন প্রথমে হতো, প্রথম যখন আবৃত্তি হওয়া শুরু হয়েছিল, তখন যে খুব মিউজিকের ব্যবহার হতো তা কিন্তু নয়। মানে আমি বলতে চাইছি, আবহ ছাড়াও আবৃত্তি পরিবেশন কিন্তু করা সম্ভব এবং করা আগে হয়ে থাকতো, এখনো অনেক ক্ষেত্রে হয়ে থাকে। আজকেই যেমন মানে কোন রকম আবহ ছাড়া আমরা আবৃত্তি পরিবেশন করলাম, সুতরাং একদম অঙ্গাঙ্গিক ভাবে জড়িয়ে আছে আবহ তা নয়। কিন্তু বর্তমান সময়ের উপর যদি আমি তাকাই, আমরা তো ভীষণ চঞ্চল হয়ে উঠেছি এবং ওই 30 সেকেন্ডের রিলস দেখে আমরা অভ্যস্ত। আমরা মনকে এক জায়গায় ধরে রাখতে পারি না। তো সেই ধরে রাখার জন্য মিউজিক বা আবহ বা ব্যাকগ্রাউন্ড স্কোরিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক যাই বলো না কেন, সেটা প্রচন্ড পরিমাণে আবৃত্তিকার, আবৃত্তি শিল্পী এবং অ্যাট দ্য সেম টাইম যারা দর্শক বন্ধুরা শুনছেন তাদের এক জায়গায় মনোনিবেশ করতে সাহায্য করে, একটা পরিবেশ তৈরি করে দিতে সাহায্য করে। ডেফিনেটলি এটা মানতেই হবে। খালি গলায় আবৃত্তি করতে যতটা এফর্ট দিতে হয়, মিউজিক নিয়ে পড়লে এফর্ট দিতে হয় না আমি তা বলবো না, কিন্তু অনেকটা সাহায্য হয়।
সেই জায়গাটায় মানুষজনকে নিয়ে আসার জন্য সেই একই প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম দিয়ে আমি কবিতাটা আবৃত্তি করছি, বা যে কবিতার আবৃত্তির পিছনে যে গল্পটা আছে, বা কবিতার পিছনে যে গল্পটা আছে, যে সময়টা আছে, মানে যে সময়টাকে ধরার চেষ্টা করেছে কবিতা, সেগুলো সমস্ত কিছুই, বা যে ইমোশন গুলো ধরার চেষ্টা করছে, মিউজিক ডেফিনেটলি ঠিকঠাক মিউজিক হলে পরে অনেক অনেক হেল্প হয়। অনেক সময় আবৃত্তি যিনি করছেন তারও মন চঞ্চল থাকে, তো তার মনকেও সেই জায়গায় নিয়ে আসার জন্য মিউজিক একদম, এমনি তো মিউজিক থেরাপি তো হয়ই মানুষের মনকে ঠিক জায়গায় নিয়ে আসার জন্য। কিন্তু যেটা ভয়ঙ্কর হয়ে উঠছে সেটা হচ্ছে, আমি একটা আবৃত্তি করছি, ওই কিছু একটা বাজিয়ে দাও, টুংটাং করে কিছু একটা বাজিয়ে দাও। এটা ভীষণ ডিসরেসপেক্টফুল যে মিউজিক তৈরি করছে তার জন্য, এবং খুব আমি বলবো খুব একটা ডেঞ্জারাস একটা কাজ, যে শিল্পটা চর্চা করছে। শিল্প চর্চা যখন করছে, আমি সবসময় বলি মাথা নত করতে হয়। তো সেটা জানতে হবে কোথায় মাথা নত করা এবং কি করা। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, কিছু একটা বাজিয়ে দেওয়া হয়, কিছু একটা বাজিয়ে দিয়ে কিন্তু আবৃত্তির পিছনের মিউজিক তৈরি করা সম্ভব নয়। আবৃত্তির পিছনে যে স্কোরিং, সেটা যদি ঠিক করে, মিউজিক স্কোরিং যেটা, ব্যাকগ্রাউন্ড স্কোর যেটাকে বলে, সেটা যদি ঠিক মতো তৈরি করতে হয়, তার পিছনে অনেক পরিশ্রম করতে হয়, অনেক পরিশ্রমের কাজ আছে। এবং সবচেয়ে বড় কথা আরেকটা যেটা ভীষণ আমি খেয়াল করি আর কি, আমি সবার ক্ষেত্রে বলবো না, যারা প্রথিতযশা শিল্পী তারা ডেফিনেটলি এগুলো তো মেনটেন করেনি, কিন্তু যারা হঠাৎ করে বা আম, শুধু ভালো লাগার জায়গা থেকে আবৃত্তি করছেন বলে তারা নিজেদের দাবি করে থাকেন, আমি তাদেরকে বলবো, যদি ভালো লাগার জায়গা থেকেই দাবি করে থাকেন আবৃত্তি করছি বলে, তাহলে আরেকটু যত্নবান হন না, আর একটু পয়সা খরচা করে ভালো করে মিউজিকটা তৈরি করুন না। মিউজিক যারা করছেন তারা কিন্তু ভালো করেই তৈরি করতে চান, একটু সময় নিয়ে। কিসের তাড়া এত কিসের? ঠিক আছে, আমাকে আজকের মধ্যেই বের করতে হবে, ওর আগে বের করতে হবে, তার আগে বের করতে হবে, না, ব্যাপারটা তা নয়। শিল্পটা নিজের জন্য করা, নিজের অন্তরকে চেনার জন্য। সুতরাং আরো বেশি অন্তর্মুখী হলে পরে শিল্পটা বোধহয় আরো বেটার ভাবে সামনে আসবে। এবং এখন যেখানে যেখানে ধরো আরেকটা জিনিস হচ্ছে, মিউজিক সমস্ত জায়গায় মিউজিক বাজিয়ে গেলাম, সাংঘাতিক ভাবে মিউজিক বাজিয়ে গেলাম, ব্যাপারটা তা নয়। কবিতা তো বেসিক্যালি, কবিতা হচ্ছে একাকী নির্জনে বসে পড়ার জন্য। তার মধ্যে কিছুটা সংখ্যক কবিতা আমরা আবৃত্তির জগতে হিসেবে পাই, সমস্ত কবিতা কিন্তু আবৃত্তির জন্য নয়, এটা মেনে নিতে হবে। কিন্তু যে কবিতাগুলো আমরা আবৃত্তির জন্য করে থাকি, আবৃত্তি পরিবেশন করে থাকি কবিতাগুলোর, সেই কবিতাগুলোতে কিছু নির্জনতা মাঝে মাঝে ডিমান্ড করে। সবাইকে সূর্য এঁকে তার পিছনে আন্ডারলাইন করে কেউ যদি লিখে দিতে হয় ইহাকে সূর্য বলে, আমার মনে হয় সেটার কোনো মানে হয় না। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, অনেকের মনে হতেই পারে সেখানে অনেক বেশি মিউজিক দেবো, সেটা অন্য ব্যাপার। কিন্তু আমি বলবো মিউজিক ডেফিনেটলি আবহ ভীষণ পরিমাণে এখনকার দিনের প্রতি ইম্পর্টেন্ট হয়ে পড়েছে, কিন্তু তার মানে এই নয় সব জায়গায় আমি মিউজিক লাগিয়ে রাখবো। আরেকটা জিনিস যেটা, মিউজিক যখন ব্যবহার করবেন, আমি এটা যারা ব্যাকগ্রাউন্ড স্কোর করেন তাদের জন্য বলবো, মিউজিক যখন ব্যবহার করবেন প্লিজ একটুখানি খেয়াল করে নেবেন স্কেলটা। কারণ এক স্কেলে আবৃত্তি হচ্ছে, আরেক স্কেলে মিউজিক বাজছে, এটা না ভীষণ কানের পক্ষে ভীষণ যন্ত্রণাদায়ক। ওই জায়গায় যদি আরেকটু যত্নবান হওয়া যায়, মানে দুটো যদি এক জায়গায় আনা যায়, তাহলে বোধহয় আরেকটু বেটার হয়। এবং আবৃত্তি করার আগে যদি মিউজিশিয়ানের সঙ্গে আলোচনা করে নেওয়া হয়, তাহলে একটা বেশ, মানে একটা একটা তেলে জলে মিশ না খাওয়া ব্যাপারটা কমে যাবে। মিউজিক মিউজিকের মতো বেজে গেল, আমি আমার মতো কবিতা বলে গেলাম, কোনো মানে হয় না। তাহলে দরকার নেই মিউজিক নেওয়ার, শুধু আবৃত্তি করুন, অসুবিধার কিছু নেই। কিন্তু যদি মিউজিক নেন, তাহলে তার প্রতি সমস্ত সম্মান দিয়ে তাকে একটু সুযোগ দিন। অনেক জায়গা ডিমান্ড করে কবিতার, এই জায়গায় মিউজিকটা কমপ্লিট হবে, সময় এসে পড়বে, তারপরে একটু পজ নিয়ে কবিতাটা শুরু করা। মানে আমি একটা আবৃত্তি করে, যেটা হয় রেকর্ডিং এ একটা আবৃত্তি, এখন তো রেকর্ডিং অনেক আধুনিক হয়ে গেছে, আগেকার মতো নয় যে একবারই টেক দিতে হবে, তা তো নয়, অনেক আধুনিক হয়ে গেছে। যে গ্রাফগুলো হয় রেকর্ডিং এর পরে, যে ভয়েস গ্রাফটা হয়, দরকার হলে সেই গ্রাফগুলোর মধ্যে একটু পজ গুলো বাড়িয়ে দিন বা একটু কমিয়ে দিন, কিন্তু মিউজিকটাকে ওভারল্যাপ করবেন না। মিউজিকটা মানে যেরকম মিউজিক কবিতাকে ওভারল্যাপ করবে না, শব্দকে ওভারল্যাপ করবে না, সেরকম শব্দ মিউজিককে ওভারল্যাপ করে যাবে না। সুতরাং ইমোশন গুলো যেরকম নাচের বলে না, এই নাচের সময় এই কথাটা খুব বেশি করে আসে, যে মুদ্রাটা শেষ করে তারপরে অন্য মুদ্রায় এসো। আমি আলাপাদমাম করলাম, সেখান থেকে কাটাকা মুখাতে আসছি যখন, তখন আলাপাদমামটা শেষ না করে কাটাকা মুখায় চলে এলাম, দেখতে খুব বিচ্ছিরি লাগে। আলাপাদমাম করলাম, তারপর সেখান থেকে আমি কাটাকা মুখায় এলাম, বা যে কাটাকা মুখাতেই আসি, এটা কমপ্লিট করার পরে আস্তে করে ঘুরিয়ে এই এলাম বা এই এলাম।
আমি যদি এটা করি, অর্ধেক অর্ধেক আলাপাদমাম করে তারপরে কটাকম খাই চলে এলাম, ভালো দেখতে লাগে না। যে ছবিটা আপনি তৈরি করার চেষ্টা করছেন, সেই ছবিটা সম্পূর্ণভাবে আসে না। সুতরাং একটু যত্নবান হন মিউজিককে নিয়ে। মিউজিক নিয়ে অনেক কাজ করা আছে আবৃত্তির। আপনার দরকার হলে সেগুলো শুনুন, কারোর সঙ্গে আলোচনা করুন, দরকার হলে শিক্ষাটা নিন। যে কোনো ফাইন আর্টসেই গুরুমুখী বিদ্যা, এবং সেটা কিন্তু শিখতে হয়। যদি মনে হয় কিছু একটা, আমি তো তোমার মতো নই, সুতরাং আমি ওই একটু করলাম আর কি, করবেন না। করলে পরে নিজের বাড়িতে শুনবেন, নিজের ইয়েতে লাগিয়ে, নিজের স্পিকারে বাড়িতে বসে শুনবেন। যখন 5 জন লোককে শোনাবেন এবং তাদের কাছ থেকে যখন পিঠ থাপথাপানি যাই বলুন না কেন, ভালো মন্দ শোনার চেষ্টা করবেন, তখন আমি বলবো আর একটু যত্নবান হয়ে কাজগুলোকে রিলিজ করুন। নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে, আমাদের শুনতেও ভালো লাগবে। আরো কিছু প্রশ্ন আছে কি? আশা করি ঠিকঠাক বলতে পেরেছি, বুঝিয়ে। না না, আমাদের আজকে এটুকুনি ছিল। আমরা আজকে অনুষ্ঠান এখানেই তাহলে শেষ করছি, সময় নিশ্চয়ই। হয়ে তারপরে গেছে। সে সঙ্গে আরেকটু বলে দিই, তাহলে আমরা আবার 21 দিন বাদে 25শে অগস্ট আবার আসবো, আবার কিছু অন্য রাজকুমারী মুখের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, কবিতায় থাকবেন, গানে থাকবেন, ফাইন আর্টসের সঙ্গে থাকবেন, কারণ ফাইন আর্টস আপনাকে শান্তি দেয়। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। লোকে কি বললো তার থেকেও বেশি আপনার মনকে শান্ত দেবে। আপনারা সকলে ভালো থাকুন। আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলের জন্য। আর ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন এভাবেই। নমস্কার। নমস্কার।